আজকের এই আজকের প্রসঙ্গটা একটু লম্বা হবে। প্রসঙ্গটা প্রসঙ্গটাই লম্বা আসলে আমার জন্য না। তো প্রসঙ্গটা হলো যে বাংলাদেশকে নিয়ে 6টা ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন তারা একটা বিবৃতি ছেড়েছে। তাদের ভাষায় খোলা চিঠি, ওপেন লেটার। এই চিঠিটা আবার ছাপা হয়েছে আমাদের এদিকে সবচেয়ে বেশি যাদের দেখা মিলে খোঁজ খবর পাওয়া যায় সেটা হলো হিউম্যান রাইট ওয়াচ। হিউম্যান রাইট ওয়াচ মানে ওই মীনাক্ষী গাঙ্গুলি, যার কথা কিছুদিন আগে আমি বলেছিলাম, যে মূলত রয়ের সাথে সম্পর্ক রেখে কাজ করে, সে ব্যাপারে আপত্তি তুলেছিলাম এবং সে মূলত কিভাবে বাংলাদেশের স্থানীয় যেসব মানবাধিকার সংগঠনগুলো আছে তাকে প্রভাবিত করার চেষ্টা করে তার কিছু ধারণা দিয়েছিলাম আমি। হোয়াটএভার। তো এটা ছাপা হয়েছে হিউম্যান রাইট ওয়াচের ওয়েবসাইট, কিন্তু সাথে যারা আছে তারা বাকি 5টা অনেকে অনেকে মানে যারা এই লাইনের লোক তারা চিনে, বা যারা দু একবার ওই যে জেনেভাতে গেছে বাংলাদেশ নিয়ে যখন আলোচনা হয়েছে, বাংলাদেশ হিউম্যান রাইট নিয়ে, বিশেষ করে হাসিনা আমলে। আমি একবার গেছিলাম 13 সালে। তো ওখানে যতটুকু পাওয়া যায় মূলত ওরাই, যেমন মনে করেন সিভিকাস বলে একটা সংগঠন আছে, ওখানে আমি তাকে পেয়েছি। আমাদের কোথাও আছে বলে আমার জানা নেই, আমাদের মধ্যে আসতে পারে। সিভিকাস আছে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। এখন এটা কি, এটা কারা ঠিক আমি খুব ভালো নিশ্চিত না আসলে যে এরা ঠিক সেই অর্থে নয়, হিউম্যান রাইট অর্গানাইজেশন নাম শুনে বুঝতে পারতেছেন। বাট কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা জার্নালিজম হোয়াটএভার, এরা সবসময় যে কাণ্ডটা করে, এটা যত ইন্টারন্যাশনাল সংগঠন হোক না কেন, এরা লোকাল সমিতিটা যা বলে দেয় ওটা হুবহু ওখানে উগলায়, নিজের কোনো প্রতিষ্ঠান নেই। বাংলাদেশে ওই যে মঞ্জুরুল হাসান খান নাকি মঞ্জুর বুলবুল, যে হাসিনা একটা বড় ধরনের চামচা ছিল, একসময় 21 টিভির কুতুব ছিল, শেষের দিকে শুরু করেছিল জীবনটা সংবাদ পত্রিকা দিয়ে, দৈনিক সংবাদ, সিপিবির লোক। আর সেটা শেষ নারী কেলেঙ্কারি দিয়ে। হাসিনাও তা রাখতে পারে না, এমনটা অবস্থা আর কি। তো ফলে হাসিনার সাথে ঘনিষ্ঠতা হয়ে যত ধরনের দুর্নাম এবং যত ধরনের বাজে কাজ সবই সে করছে, সে ছিল এটার নেতা। ওরা এখান থেকে যা খুশি দেয়, স্টেটমেন্ট দেয়, আর ওটাই ইয়েরা ছাপে, এই ধরনের সংগঠনের সাধারণত। এনিওয়ে, এগুলো দুইটা। তৃতীয়টা হলো 45 রাইটস। এটা বার্মা, থাইল্যান্ডের আশেপাশে বেশি কাজ করে এই ধরনের সংগঠন। হিউম্যান রাইটস ওয়াচ যার কথা বললাম, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, যারা এই গত 15 বছর একটা ভালো ধরনের সহায়তা, বিশেষ করে আমাদের যারা যারা বিদেশে আছে পালায়, মানে হাসিনা আমল থেকে, তাদেরকে রক্ষা করার কাজে সবচেয়ে বেশি সহায়তা করছে যারা, এটা সেই ধরনের সংগঠন। আর বলছে টেক গ্লোবাল রাইট ইনস্টিটিউট সম্পর্কে আমি খুব বেশি জানি না। যাই হোক, এই 6টা সংগঠন একসাথে দিয়েছে। দেওয়ার পিছনে আরেকটা কারণ আছে। এটা আবার এই আমাদের সমস্যা হচ্ছে, এই রিপোর্টটা যখন আমরা বাংলায় অনুবাদ করে ছাপি, তখন হিউম্যান রাইটের রিপোর্ট মানে এমন ভাবে একটা দেয়, এবার বাংলাদেশের গভর্নমেন্টের চিপে ধরতে আসছে, নিশ্চয় একটা খুব কড়া সমালোচনা করছে। এটা আগাম ধরে নিয়ে সেই অনুযায়ী হেডলাইন বানায়, সেই অনুযায়ী অনুবাদটাও অন্যরকম হতে থাকে। আসলে ঘটনাটা উল্টা। এবারকার হিউম্যান রাইটের এই এই স্টেটমেন্টটা মূলত ইউনূস সাহেব যে আমেরিকা গেছিল, সেই সময় উনি দেখা দিয়েছিলেন তাদের সাথে। দেখা দেওয়াতে তার যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের পরিস্থিতি, এসব জানার পরে যে কৃতজ্ঞতা, সে কৃতজ্ঞতার স্বরূপ তারা একসাথে স্টেটমেন্ট দিচ্ছে। পুরো জিনিসটা উল্টা, কিন্তু এটা আমাদেরকে শাসানোর জন্য তোমরা এটা করো না সেটা করো না বলে করেছে তা না, তারা বরং প্রশংসা দিয়ে শুরু করছে। এই জন্য স্টেটমেন্টের সেসবের উল্লেখ আছে। আর এখানে আর কি কি করা উচিত খুব শক্তভাবে, নিয়ম নীতিগত ভাবে, সেগুলো নিয়ে তাদের সুপারিশ আছে। বাট এই সুপারিশগুলো অনেক লম্বা, 12 দফার সুপারিশ। বেশিরভাগ সুপারিশ আছে আবার যেগুলো আমাদের জন্য অন্তত আমার দৃষ্টিতে আমি তো বলবো যে এগুলো নট নেসেসারি, তাদের কথা আমাদের শুনতে হবে, এরকম সুপারিশ। আমি সেগুলো নিয়ে আসবো। তো তারা এই জন্য বলছে যে তারা জুলাই বিপ্লব 1 বছর বেশি সময় পরে অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, আইন সংস্কার, গুম ও মানবাধিকার সংগঠনের মতন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের মতন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ফলে বুঝতে পারতেছেন প্রশংসাই করতেছে, সরকারের এমন পদক্ষেপের প্রশংসা জানিয়েছে তারা। এইটা বলে তারা একটা খোলা চিঠি দিয়েছে আমাদের। এটা হলো সেই চিঠিটা আর কি। এখানে 12 দফার সুপারিশ আছে, আর সরাসরি সুপারিশে চলে যায়, নাহলে অনেক সময় লেগে যাবে। একটা কিছু কিছু আওয়ামী প্রভাব এটা বলতে পড়ছে, মানে ওই হিউম্যান রাইটের ওয়াচের প্রভাব আছে।
যেমন ধরেন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা করতে হয়। আচ্ছা, এটাকে আসে না রাজনৈতিক উদ্দেশ্য মামলা করতেই দিবে? ইউনূস সাহেব কি রাজনীতি করেন না? রাজনীতি করা খায় দেশে মামলা দিবে একটা আন্দাগুন্দা লিখে দিলে হয়ে গেল। আওয়ামী লীগকে ধরলেই, আওয়ামী লীগের কিছু একটা আকাম করছে সেটার জন্য তাকে ধরলেই, আওয়ামী লীগের কোনো পুরান মন্ত্রী চোর কিছু আমি ধরি এখন বিরোধী দলকে গ্রেপ্তার হলো। এটা মানে এই ধরনের কিছু বানান্য কথা আছে এখানে, এই হচ্ছে সমস্যা। এনিওয়ে, আমি আগাই আস্তে আস্তে। তো আশা করছি যে 2006 সালের ইলেকশনের ভিতর দিয়ে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা পরিস্থিতি আরো উন্নত হবে। পজিটিভ এক্সপেকটেশন 2026। ওকে, এখন প্রথমটা যেমন বলতেছে সরকারের জবাবদিহিতা থাকতে হবে এবং বিচারের নিশ্চয়তা, which is already ইউনূস সাহেবের হাত দিয়ে যা ঘটেছে তা আমাদের, আমি আগে বলেছি আপনাদেরকে যে আমাদের এই সরকারটার জন্ম যখন হয়, হাসিনা উত্তরকালে যখন সরকারটা গঠন হয় 8 তারিখ 8ই আগস্ট, তার কিছু জন্ম ত্রুটি আছে। জন্ম ত্রুটির কারণে কিছু কিছু কাজ করতে আমাদের প্রচন্ড বেগ পেতে হয়েছে। যেমন ধরেন প্রথম যখন ইউনূস সাহেব গুম ঘরগুলা, আয়না ঘরগুলা দেখতে চাইল, কি যে পেশাল এই ওয়াকার সাহেব। আমরা এই ওয়াকার সাহেব নামটা আমি আজকে নিতেছি, আগে নেই ভাবছি এগুলো পাবলিক করে ওনারে বিবৃত করার, আস্তে আস্তে চাপ দিয়ে তো ঠিক করতে হবে। তো ওনার বিরুদ্ধে বলে তো লাভ নাই, এই জন্য বলিনি আমিও। কিন্তু অ্যাকচুয়ালি বাধা দিয়েছেন উনি। ওনার নেতৃত্বে কিছু লোক গিয়ে ওই ছোট ওয়াল বানাইছিল, মানে 3 ফুটও না, যে এইরকম ভাবে হাত ফেলে শোয়া যায়, এইরকম করে শুতে হয়, এরকম পাঁচিল দিয়ে এক একটা ঘর বানাইছে। এই কুঠুরি গুলো তারা ভাঙছে, ভেঙে বড় ঘর ছিল যে ভাঙে আবার সিমেন্ট লাগাই নাই, ভাঙাটা আবার দেখা যাচ্ছে, মানে গাজার কাজ আর কি। যাই হোক, তো ওগুলোর পরেও শেষ পর্যন্ত ইউনূস সাহেব খুব সিরিয়াস জবরদস্তি লেগেছিল বলে ফাইনালি ওয়াকার সাহেব এটা খুলতে বাধ্য হয়। কিছু কিছু ডকুমেন্ট প্রমাণ সব নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের গুম কমিশন একটা আছে, আমার কাছে, আমার দৃষ্টিতে যতগুলো কমিশন হচ্ছে তার মধ্যে গুম কমিশন বোধহয় 6টা কমিশন আছে, মূল কমিশন 6টা। তার মধ্যে গুম কমিশন আমার কাছে মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলো তারাই করেছে। তারা এনশিওর করছে যে ওরা ভাঙার আগেই আমরা এমন কিছু প্রমাণ সংগ্রহ করে রাখছি যেটা ভাঙলেও আমাদের আসে না, প্রমাণ আমাদের কাছে আছে। এটা থ্যাঙ্কস তাদেরকে যে তারা এটা ভালো এই ধরনের একটা অগ্রগতি আমাদেরকে জানিয়েছে। তো এই জন্য প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু পরের দিকে আমরা এগুলো কাটায় ফেলছি। প্রথম দিকে আমি বলেছি আপনাদেরকে অন্য আলাপে, অন্য ভিডিওতে, যে ইভেন আইসিটি কোর্টে তাদের মামলা উঠানো যাবে না এই নিয়ে অমিতমি করেছে। আজকে বলে দিই আপনাকে পরিষ্কার করে, এই যে আমাদের দুদু খুলছে কবে কেউ খেয়াল করেন নাই। আগস্টের সরকার হয়েও এটা খুলছে এই বছর, তাও ফেব্রুয়ারির আগে না। তাও দেখবেন যে দুদুকে চেয়ারম্যান কে, চেয়ারম্যানের খবর নেই। মহাপরিচালক পদটা হলো, আমাদের 8টা ডিভিশন আছে, ডিভিশনাল হেডকে বলে মহাপরিচালক, প্রশাসনে আমলাদের পদাধিকারের দিক থেকে। তো একটা মহাপরিচালকের নেতৃত্বে সে আসতো ক্যামেরার সামনে কথা বলতো, কোনোদিন আমরা তার চেয়ারম্যানকে দেখিনি। কারণ আসলে চেয়ারম্যানটা যে কে আসলে বেঁচে আছে কিনা, কেউ আছে কিনা আমরা জানি না। এটাও আকার আটকে রাখছে। তাজুলকে ডেকে নিয়ে ধমকাইছে না, উনি অ্যালাউ না করা পর্যন্ত কারো সম্পর্কে, কোনো উদ্দিওয়ালার সম্পর্কে ওটা মামলা দেওয়া যাবে না। এই ধরনের কাণ্ডগুলো করে রাখছেন রাম রাজত্ব একটা। তো সেগুলো ভাঙতে, সেগুলো ভেঙে সোজা করতে, সেটাকে রিয়েল একটা কার্যকর রাষ্ট্র বানাইতে, জনগণের রাষ্ট্র বানাইতে আমাদেরকে বহু বেগ করতে হচ্ছে, এখন হচ্ছে। একবার শেষ হয়ে গেছে ব্যাপারগুলো এরকম না। ফলে সেগুলোর জন্য প্রবলেম আছে। প্রবলেম তো আমরা কোনো মানবাধিকার সংগঠন হবে কিছু বলবে কি বলবে না, ভুল ত্রুটি ধরবে কি ধরবে না, সেই জন্য তো আমরা বসি না। আমরা নিজের স্বার্থেই এই সবগুলো কাণ্ড, এই সবগুলো বাধা কাটিয়ে উঠার চেষ্টা করছি। জানি যে তবু তারা লিখেছে, তো বলছে যে গত 15 বছর দেখেন, জুলাই বিপ্লব এবং গত 15 বছরের সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যেমন গুণ বিচারবিত হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ী বিচার আন, অলরেডি তো আমাদের বিচার নিয়ে আসছে, অলরেডি সেটা নিয়ে তো বরং হইচই হচ্ছে। তো এই জন্য আইসিটি কোর্টের কথা তারা নিজেরাই উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তারা দেখছে। বিশেষ করে এটা কোনো দেশে এটা হওয়া খুব রেয়ার, হাতে গোনা দিয়ে একটা দেশ হয়তো পাওয়া যাবে, যে সেনা এবং গোয়েন্দা কর্মকর্তাদেরকে গুম এবং নির্যাতনের, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে আদালতের মুখোমুখি করা। এইটা ঘটানো যে কোনো দেশের জন্য খুব রেয়ার একটা ঘটনা।
সেই দিক থেকে আমরা সেই রেয়ার একটা ঘটনার আমরা একটা অন্যতম রাষ্ট্র, যদিও আমরা এখনো যথেষ্ট বাধা ফিল করছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এইসব বাধা পেরিয়ে আমরা এটাকে তাদেরকে আদালতে নিবই, বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি নিশ্চিত করবই। Anyway, সেনাবাহিনী একসাথে বলতেছে সেনাবাহিনীকে অবশ্যই এতে পূর্ণ সহযোগিতা দিতে হবে। আচ্ছা, আপনার কথা আপনারা বলছেন সহযোগিতা দিবেন না, তাদের সহযোগিতা দিতে বাধ্য করা হবে। এটা তো সহযোগিতা চাইলেই সহযোগিতা দেবে না, তারা তো ওই খুশিতে বসে নেই। আর বলতেছে বেসামরিক আদালত হিসেবে আইসিটি কে সম্মান করতে হবে, পরিপূর্ণ তার এখতিয়ারকে সম্মান করতে হবে। এটা আইনের কথা, আর এটা তারা না বলার আগেই আমরা তো এখতিয়ারকে মানে তাজুরের হাতকে আমরা শক্তিশালী করছি, যে তাদেরকে যে কাজ দিয়েছি, অ্যাসাইনমেন্ট দিয়েছি, এই অ্যাসাইনমেন্টটা সে যেন পরিপূর্ণ করতে পারে, মানে সব ঘটাতে পারে। তার জন্য তার যা লাগবে, যা সাপোর্ট লাগবে, তার সমস্ত কিছু বর্তমান সরকারের দিক থেকে, বর্তমান সেনাবাহিনীর দিক থেকে যারা এটাকে পজিটিভ লাগায় রাখতে চায় তারা পরিপূর্ণভাবে তাদেরকে সমর্থন দিচ্ছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা আমরা দেখতে পাচ্ছেন। তো এগুলোই কথা আসছে, কিন্তু শেষে একটা কথা বলছে যেটা বিরক্তিকর আমাদের জন্য, পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর, সাময়িক স্থগিতাধিকার। আচ্ছা, এগুলা ঢং আপনারা যে করেন, এটা আপনারা পশ্চিমে করেন না। পশ্চিমের বিচার বোধ কথা খেয়াল রাখেন, পশ্চিমের বিচার বোধ আর আমাদের এদিকে গরিব মানুষের দেশের এশিয়ার বিচারবোধ এক না। এটা হলো বাংলা কথা। সিম্পলি দেখেন, আমাদের এখানে আপনি সবাইকে স্কুলে পাঠানোর মতন খরচ সরকার বইতে পারে না, সবাইকে হেলথ সিস্টেম সার্ভিস দিবে সেটা সরকার দিতে পারে না। আর আপনাদের ওখানে আপনাদের যে কোনো দেশে ওয়েস্টার্ন এই জিনিসটা ফ্রি। যদি আমেরিকা এটা তর্ক হয়, ওবামা দেয় আর ইয়েরা এসে রিপাবলিকানরা এসে এটা কাটছাট করে, তর্ক চলে ওদের ভিতরে, হোয়াট এভার। কিন্তু আমাদের এদিকে তো আমাদের সামর্থ্যই নেই, আমাদের সাধ্য থাকলেও সামর্থ্য। এই যে দেখেন এখন আর এই মাস্টারদের মিছিল চলতেছে, কিছু করেন নেই, সামনে ইলেকশন, এই জন্য ওরা চিৎতে উঠতেছে। আর এটা কোনো পলিটিক্যাল পার্টিকে তাল দিতেছে যে এরাই তো আমার ইলেকশন ব্যবস্থা করবে, তাহলে আমি ওদের পক্ষে দাঁড়াইলে পরে ওরা আমার পক্ষে কাজ করবে। এইটা আর একটা অন্যায় কাজ। ওই লোভে ইলেকশনে ওরা আপনার পক্ষে কাজ করবে, এই জন্য আপনি ওদের পক্ষে এমন একটা ইস্যুতে তাল দিতেছেন যেটা সক্ষমতা বাংলাদেশ সরকারেরই নেই। ওদের সবারকে বেতন ভাতা বাড়াই দেওয়া সম্ভব? যে কোনো দেশে এসে বলবে 500 টাকা, লোক যদি বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বলে 500 টাকা কি বাড়ি ভাড়া, হ্যাঁ হয় না, তখন কি করবে? সবাইকে চাকরি দিতে হবে সরকারকে? পারবে এটা? এটা তো সরকারের সামর্থ্যের উপর, রাজস্ব আদায়ের উপর নির্ভর করবে, সরকার চাইলেও করতে পারবে না। তাহলে এদিক থেকে তো দেখতে হবে জিনিসটা। এই যে যেসব রাজনৈতিক দল তাদেরকে উস্কানি দিচ্ছে, তারা ক্ষমতা গেলে দিতে পারবে। আচ্ছা, এই তো 4 মাস পরে তাদের হিসাবে ইলেকশন হতেছে, 4 মাস পরে তারা দিবে, কমিট করতে কেন করছে না কেন যে তারা ক্ষমতা গেলে দিবে? এগুলো তার বেলায় তো নাই, উস্কানির বেলা ঠিকই আছে। এই হলো বাংলাদেশ। এখন এটার সাথে আপনি কম্পেয়ার করতেছেন পশ্চিমের সাথে। আমাদের এখানে কাউকে শাস্তি দেওয়া হয়েছে কিনা নির্ভর করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে কিনা, চরমশাস্তিটা হয়েছে কিনা। কারণ এর পিছনে আরো একটা কারণ আছে, রাজনৈতিক ইনফ্লুয়েন্সের খেলায় দেখা গেলো তাকে বাঁচায় রাখছেন, 10 বছর পরেও হয়তো দেখা গেলো তাকে খারাপ করে দিচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল কিছু একটা করে। এই তো আমাদের দিকের সরকারগুলোর কমন এটা নেচার। ফলে আপনাদের কথা শুনলে তো আমাদের চলবে না। আপনাদের স্ট্যান্ডার্ড আপনাদের মতন রাখেন, সবার উপরে চাপাই দিয়েন না। ওই এলজিবিটির মতন আপনাদের স্বার্থ অনুযায়ী আপনারা যেটাকে অধিকার মনে করেন, আমাদেরকে ওটা অধিকার মনে করতে হবে, এগুলো চাপাচাপি করেন না। এটা যদি না করেন সম্পর্ক ভালো থাকবে। বেশি চাপাচাপি করলে যে কাজটা আপনাদেরকে খেতে দেওয়া হচ্ছে, আমাদের কিছু করা থাকবে না। তো ওই জায়গায় আমাদেরকে পুশ করবেন না যে আমরা মৃত্যুদণ্ডের শাস্তি দিব কিনা, এটা আমরা ঠিক করবো। ওকে, এই হলো 1 নম্বর দাবিটা ছিল। 2 নম্বর হলো যে নিরাপত্তা খাতের সংস্কার। আচ্ছা, সেখানেও আসেন, দেখেন র্যাব বিলুপ্ত করতে হবে, সেনা রিজিফাইয়ের ক্ষমতা সীমিত করা জরুরি। না, আপনারা ঠিক বলছেন না। একটা সংগঠন আমাদের যদি লাগে, সংগঠনের যেসব নিয়ম কানুন আছে এগুলা বদলাতে হবে, সংস্কার করতে হবে, এটা বলেন। সংগঠনটাকে বিলুপ্ত করে দেবে কেন? এরপরে যে বিলুপ্ত করে দিলে তাহলে আমার যদি অন্য কাজের তো লাগবে। একটা রাষ্ট্র তো চলবে না কোনো ধরনের গোয়েন্দা বা আইন প্রয়োগকারী এরকম সংস্থা ছাড়া কি চলবে? আপনার দেশে নেই? আমাদের সে কত বড় দুর্ধর্ষ আমরা জানি না? হ্যাঁ, আর একটা দেশে গিয়ে সরকার ফলা দিতে আছে, আর কত চান? আমরা আমাদের র্যাবের হেফাজত করব, র্যাবকে সংস্কার করব। র্যাবের যে এখনকার যে প্রধান, উনি যে ভাষায় মাপ চাইছেন পাবলিকের কাছে, ওটা আপনার গায়ে লাগে নাই? উনি রীতিমতো প্রমাণ করছে জনগণের সব ক্ষমতার উৎস, এমন ভাবে উনি কথা বলছে মাপ চেয়ে। আগের দিনে র্যাবের নামে যা যা কিছু হয়েছে সব কিছুর জন্য। এটা বাংলাদেশের হিস্ট্রিতে কোথাও নাই যে একটা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানের হেড এইভাবে
পাবলিকের কাছে মাথা নত করতেছে, সারেন্ডার করতেছে। আপনার এগুলো এগুলো ইম্পর্টেন্ট লাগলো না। আপনি এখন র্যাবের নামে বদনাম আছে, র্যাব বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত তো ইম্পর্টেন্ট না, নতুন সংস্কার করতে হবে, নতুন আইন করতে হবে। নতুন আইন কি কি কারণে এটা সুযোগ পায়, তারা আইনে যাই থাক না কেন তারা অ্যাবিউজ করার সুযোগ পায়। এবং অ্যাবিউজটা করেছে হাসিনা, তাহলে হাসিনা যাতে লোকে অ্যাবিউজ না করতে পারে, না কোনো হাসিনা, সেটার ব্যবস্থা করতে হবে। বিলুপ্ত করে এসব কথা চাটুকদারি কথা, এগুলো বুঝে কথা বলতে হবে। ডিজিএফআই আপনাকে সীমিত করতে হবে। কেন? আপনার মুরত থাকলে কি বলেন না কেন, ইন্ডিয়ার র আছে না, পারেন মানে বলতে। আইসেন আমার ডিজিএফআই নিয়ে কথা বলতে। আপনি জানেন আমার ডিজিএফআই কত ইম্পর্টেন্ট আমার কাছে। ডেফিনেটলি সে হাসিনা তাকে দিয়ে খারাপ কাজ করেছে, এবং এটাও সত্য যে লাস্ট দুদিন অন্তত অন্তত 10 বছর দেখেন হাসিনা ডিজিএফআই দিয়ে কাজ করে নাই কিছু, অন্তত 7 বছর আমি জানি। ও জানে যে এর ভিতরে কাজ করতে দিলে জিনিস ফাঁস হয়ে যাবে, কারণ তখন জিনিসটা খারাপ হয়ে গেছিল। এর থেকে বেটার ছিল তার এনএসআই। এনএসআই তখন অনেক কাজ করতে পারতো, সে এনএসআই কে কাজ দিত। আরো কাণ্ড আছে, সে তো প্রত্যেকটা কাজের জন্য থক পার হেড টাকা দিত না, বেতন বেতন কিছু না, এটা বেতনের তো আছেই, এর বাইরে এক্সট্রা টাকা দিত, বিনা প্রমাণ আলা বিনা সই আলা টাকা এনে দিত। এবং এই টাকার লোভে এনএসআই, এবং এনএসআই সবচেয়ে বেশি প্রবল রয়ের, সেই জন্য এনএসআই কে দিয়ে কাজ করেছে লাস্টের দিকে। লাস্টের 5 বছর তো অন্তত হবেই। এটা একেবারে করার নেই তাই নয়, তা নয়, ডিজিএফআই কে দিয়ে, কিন্তু ডিজিএফআই কাজ কমাই দিয়েছিল, যেটা এই ধরনের খুব খারাপ অ্যাকশন, খাবার বদনাম হবে, সেগুলো কাজ ডিজিএফআই কে দেয় নেই। যারা জানেন না তারা আন্দাজি কথা বললে হবে না, আর যারা জানতে চান খোঁজ নিয়ে দেখেন নিজেদের মতন করে, নিজেদের সোর্স দিয়ে। আমি যেটা বলতেছি এটি সত্য, না জেনে না বুঝে এরকম কথা বললে হবে না। আর ডিজিএফআই গুরুত্বপূর্ণ সংগঠন, ডিজিএফআই জিয়া রহমান তৈরি করেছিল, ডিজিএফআই তৈরি করছিল বলে এটা এখনো বাংলাদেশের একটা সেনাবাহিনী। এখনো আমরা এর ভিতরেও আবার দেখেন হাসিনার ডিজিএফআই ভিতরে আমরা নিজেদের ডিজিএফআই বানাই, ওই রকে ফেলাই দিছি, ওই ফেলাইছি বলে দেখেন হাসিনা উৎখাত হয়েছে। এটা আন্দাজি কথা বলতে হবে না, এই কথায় আপনাদেরকে এত বুঝাইবার আমাদের দরকারও নেই, আসলে বুঝবেন না আপনি। আপনার তো বললেই খারাপ, আর এই যে সেনাবাহিনী মানেই খারাপ, এই কথা কার? এই বয়ানটা দিচ্ছে হাসিনার সারা জীবন, ওর বাপকে মারছে সেজন্য সেনাবাহিনী খারাপ। আর নিজে যে এরকম সিদ্দিকিকে দিয়ে পুরো সেনাবাহিনীকে দিয়ে একটা গুমখুনের আসর বসায় ফেললো, তখন আর সেনাবাহিনী খারাপ। 75 সালের পর থেকে আওয়ামী লীগ বলে আসতেছে সেনাবাহিনী সবচেয়ে খারাপ জিনিস, নাম উচ্চারণ করাটাও যেন পাপ হয়, এরকম একটা অবস্থা হচ্ছে। এবং সেই কায়দা আপনারা হিউম্যান রাইট মারায় এখন আপনারা আসতেছেন সেনাবাহিনী ডিজিএফআই করতে হবে। ডিজিএফআই কি করতে সমস্যা করতে হবে এটা বলেন, কোন কোন জায়গাটা সে এটাকে বন্ধ করে দিতে হবে সেগুলো বলেন, উঠাই দিতে হবে কিনা ওটা আমরা জানি। এই ডিজিএফআই না থাকলে আমরা হাসিনাকে ফেলাইতে পারতাম, আর পাল্টা ডিজিএফআই তো বানিয়েছি, ডিজিএফআই ভিতরে ডিজিএফআই বানাইছে, এর তো কিছুর বল। সময় সময় কোনো ইয়ে সামরিক প্রধান, দেশ সেনাপ্রধান, তারা হেল্প করছে ওই সব লোকদেরকে, বিশেষ করে শফিউল যে আগের সেনাপ্রধান ছিল, সে খেপে গেছিল হাসিনার উপর, ওটার সুযোগ আমরা পাইছি। একটা ভিতরে খবর কিচ্ছু জানেন না, আন্দাজে ডিজিএফআই উঠাইওয়ালা দিতে হবে, এটা দিলেন আর কি। একটা মানে সামরিক বাহিনী যেন রাষ্ট্রের সঙ্গে একেবারে সমপতিত ঘটনা হলো সেনাবাহিনী, আর সেনাবাহিনী বাদ দিতে চাচ্ছেন মানে এটা কি আছে? আর বিশেষ করে এমন একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে আমরা আছি, একদিকে ইন্ডিয়া আছে, একদিকে চায়না আছে, আর ওইদিকে মাঝে মাঝে আমেরিকানরা হাত দিতেছে, বার্মার গন্ডগোল আছে। এখন এর ভিতরে আমাদের যদি কিছু না থাকে, অথচ গোয়েন্দা বাহিনী একটা শক্ত যদি না থাকে, কয়েকটা যদি না থাকে, আমরা কিভাবে চলবো? আপনাদের এই মানবাধিকার গল্প আপনাদের কাছে রাখেন, বাস্তবতা আপনাদের সঙ্গে আমাদের ধারণা নাই। বাট এটা মানে বলতেছি না যে ডিজিএফআই সংশোধন করতে হবে, ডেফিনেটলি হবে, কিন্তু আপনাদের ভাষায় আমরা শুনতে পারবো না, আপনাদের চলতে পারবো না। এনিওয়ে, মানবাধিকার রক্ষা যদি হয় তাহলে তো আপনাদের চলে, সেখানে থাকেন আপনারা, সমস্যা কি করতে হবে এটা আমাদের উপর ছেড়ে দেন। ওকে, 3 নম্বর হচ্ছে গুণের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালী করে। এটা নতুন করে বলার কিছু নাই, যদিও আইন কানুনের দিক থেকে ইউনিসেফ প্রথম একটা কাজ করছে যে গুম বিষয়ের যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেখানে উনি সই করেছেন, বিরাট অগ্রগতি, যেটা গত 15 বছর তো বটেই, আগেও কখনো এটা কাউকে করেন নাই। এই দীপুমণি আমি নিজে সেখানে উপস্থিত, জেনেভাতে মিটিং, যখন সবাই মিলে চেপে ধরছে তাকে বাংলাদেশের এই মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে, সে বলেছে আমাদের দেশে গুমের কোনো ইয়ে নেই, আইন নেই, ফলে আমাদের দেশে গুম নেই। দেখেন কি ধরনের শয়তান, যেহেতু বাংলাদেশে গুম বিষয়ে কোনো আইন নাই, ফলে বাংলাদেশে গুম নেই।
এই আর্গুমেন্ট দিচ্ছে, এই দিব উনি। এখন জেলখানায় মা লাগে, মা বাড়ানোর জন্য আমি কি এতই খারাপ? তার পুলিশ ভ্যানে উঠতে খারাপ লাগে, জের আগে দিতে হয়, বান করে, সে হলো খুব ভিকটিম একটা। এরা হলো সেই শয়তান। যাই হোক, এগুলো ওদের কথা শেষ হবে না। ডেফিনেটলি এগুলো ঠিক করতে হবে আমাদেরকে। এগুলোর গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, হ্যাঁ, নিজস্ব একটা অধ্যাদেশ, নিজস্ব এর আইন কানুন, এগুলো পাশ করা উচিত অবশ্যই। সেখানে তো আমাদের রাষ্ট্রের জন্ম আছেই, এখন এগুলা কেমন করে করা হবে, এগুলা করতে গেলে আবার কারো ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যাবে কিনা, এইসব মেলা কিছু দিক তো আছে। আমাদের আইনমন্ত্রী ঠিক নাই, আইনমন্ত্রী কার কথা শুনে যে কখন কোন কাজটা করে, সেগুলোর প্রবলেম আছে। এগুলোর কারণে হাত দেওয়া হয় না, হাত না দেওয়াটা অনেক সময় ভালো, সবসময় না। এনিওয়ে, এগুলোকে আরো আরো শক্তিশালী করতে হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। জাতীয়, পরে 4 নম্বরটা বলছে মানবাধিকার। আচ্ছা, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার করতে হবে। সংস্কার, এই যে এইটা হলো আসল জায়গাটা। জাতীয় মানবাধিকার কমিশন মানেই হলো আমার চোখের সামনে ভাসে ঢাকা ইউনিভার্সিটির ওই আইনের হেড, ওই মাস্টারটা, আওয়ামী মাস্টার সাধারণ চালা, উনি এই শেষ বেলাও হাসিনা যখন এই যে জুলাই আগস্টে ঘটনা ঘটেছে, তখনও উনি ইউএনের প্ল্যাটফর্মে দাঁড়ায় এটার পক্ষে সাবাই দিছে। এই হলো আমাদের মানবাধিকার কমিশন। সংস্কার কি ধরে এটার ফাঁসি দেওয়া উচিত আসলে, আদালতে নিয়ে গিয়ে, আদালতের মাধ্যমে। মানে এরা এমন এমন সব কাণ্ড করেছে। স্বভাবত ইউনুস জট করে আর এটা আবার পুনর্গঠন করেন নাই, করতে সময় নিচ্ছেন, কারণ যেগুলো আছে এখন তো পালায় আছে, কোথায় যে পালায় আছে কেউ জানে না। সেগুলো খুঁজে পালানোর লোক এত বেশি, যেটাকে ধরবে, ধরে নিয়ে আসবে, এইগুলোর তো কাজ লাগবে। একটা তাজুলকে দিয়ে একটা আইসিটি কোর্ট খাড়া করতে কি সময় লাগছে আমাদের, ওদের একটু খেয়াল করে দেখেন। যেখানে পুরো জিনিসটা ছিল আবার আর এক কাণ্ড, আইসিটি কোর্ট দিয়ে আপনি সকল শাহবাগী ভিসে বানাইছেন, ফাঁসি 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 চাই করে। ফলে আমরা কি ধরনের অবস্থা ছিলাম ওটা যদি একটু চিন্তা করেন, তাহলে অগ্রগতিটা মনে হবে যদি পাবে, গ্রেটলি ফরওয়ার্ড, আমরা একটা বিরাট উল্লম্ফন করেছি, আগে গেছি। এনিওয়ে, ব্যক্তি স্বাধীনতা রক্ষা, হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা রক্ষা ঠিক আছে, ব্যক্তি স্বাধীনতা রক্ষার একটা দিক আছে, কিন্তু আসলে ব্যক্তি স্বাধীনতা রক্ষার এমনি কনস্টিটিউশনে যা আছে এটা না, কিন্তু যেটা অ্যাডিশনাল লাগে সেটা হলো, যেহেতু এখনকার মিডিয়াটা ডিজিটাল মিডিয়া হওয়ার কারণে আইন কানুন বদলেছে, সে আইন কানুনগুলো, এগুলো ভালো মন্দ বিচার একটু করতে হবে। কিন্তু একেবারে আমি মিডিয়া আইন কোনো কিছু করার দরকার নাই, এটাও ভুল। আবার মিডিয়া আইন দিয়ে আপনি সমস্ত বিরোধী বক্তব্যকে দমন করবেন হাসিনার মতন, এটাও কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। এই যে মাঝামাঝি একটা জায়গায় আমাদের অবশ্যই যেতে হবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা নজরদারি সীমিতকরণ, এটা যেন তার দায়ী খোদ আমেরিকা বা আপনাদের ওয়েস্টার্ন দেশগুলা। আপনারা কি বাংলাদেশের এই যে ভোটার লিস্ট বানানোর সময় এই পুরা লিস্টের কপি আপনারা নিয়ে গেছেন না? কাকে করবেন? তখন তো আপনার হিউম্যান রাইট চুপছে, ওখানে বলতে পারেন না যে আমি আমার ডাটা, আমি আমার রাষ্ট্রের তথ্য, আমার নাগরিকের তথ্য আপনাদের দিব কেন? এটি নিয়ে তো আপনাদের কোনো উদ্বেগ দেখি না আমি। সমস্ত উদ্বেগ জানাই এখন নজরদারি সীমিতকরণ করতে হবে, ব্যক্তিগত তথ্য সুরক্ষা করতে হবে। মানে দড়ি মাছ নাচি পানি, আপনার খালি বাংলাদেশের মানুষের কি দরকার, আপনাদের অপরাধ কি এটা বলবেন না কিছু, ওখানে আপনাদের মানবাধিকার কাটবে না। মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতা সুরক্ষা, এই যে আরেকটা দেখেন আপনি, গত 16 বছরে আপনার সাংবাদিকতার সুরক্ষা আর এই মত প্রকাশের স্বাধীনতার নামে এইটা যে একটা মিডিয়া রাজত্ব, রয়ের মিডিয়ার রাজত্ব চলছে, তখন আপনারা কোথায় ছিলেন? এবং যেটা এখনো আছে, এখনো বসুন্ধরা চালাইতেছে, এটা কোথায় আপনারা দেখেন না এগুলা? হ্যাঁ, উল্টা তাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, যে এইসব ভুয়া খবর লিখতেছে, দালালি করতেছে রয়ের হইয়া, তাদের স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই মুখস্থ কথা বইয়ে থেকে নিয়ে এসছে, এগুলি বাস্তবের দুনিয়া দেখেন না? এখনো তো বসুন্ধরাকে কন্ট্রোলে আনা যায় নাই। প্রতিদিন যে লোকটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলতেছে একেবারে হাসিনা তাদের মা, যুগ যুগ ধরে এই মা থাকুক তাদের সাথে, এটা কেমন লোক হইতে পারে? বিয়ে করতেছেন না? প্রত্যেকটা অন্তত 5-7টা পত্রিকা দেখেন, লিড পত্রিকা, তাদের যে মালিক অন্য ব্যবসা করে, তারা প্রত্যেকে এই মিডিয়াকে ধ্বংস করেছে এবং এর প্রত্যেককে বিক্রি হয়ে আছে রয়ের কাছে। এগুলো নিয়ে আপনাদের কোনো কথা নেই। আপনি এখানে উল্টা আছেন, সাংবাদিকতার সুরক্ষা করতে হবে, এগুলো করার জন্য সুরক্ষা করতে হবে। আপনাদের স্টেটমেন্ট হয় না এটা আসলে, মানে যাকে আপনার থামাতে হবে আপনি তারই সুরক্ষা
নিয়ে কথা বলতেছেন, এগুলো কি আসলে? তাহলে সার কথাটা হচ্ছে যে সাংবাদিকের সুরক্ষা না, আমরা যে রয়ের অত্যাচারে হোল মিডিয়া যে বিক্রি হয়ে আছে, এইটার হাত থেকে আমাদের সুরক্ষা চাই। পারলে মুরত থাকলে ওইখানে কিছু কথা বলেন, এটা নিয়ে কিছু কথা বলেন, যে দালাল সাংবাদিকতা করা যাবে না, রয়ের টাকায় পত্রিকা চালানো যাবে না, এগুলো নিয়ে কিছু কথা বলেন। না বুঝে এই ধরনের যেখানে সেখানে মানবাধিকার দেখানোটা ঠিক না আপনাদের। এনিওয়ে, লাস্টে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি বিক্ষুব্ধ, বাংলাদেশের প্রতিটা মানুষ বিক্ষুব্ধ, সেটা হচ্ছে আওয়ামী লীগের উপর দিকে নিষেধাজ্ঞা করতে হয়। একবার সরাসরি আওয়ামী লীগ নাম লিখে বলতেছেন আপনি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা হিটলারের পার্টিকে দেননি কেন? তাহলে স্বস্তিকা পার্টি কেন নিষিদ্ধ করছেন কেন? হিটলার দোষ করছিল কি? পারেন না? আইসেন বাংলাদেশে দুর্বল পায়া, হ্যাঁ, যে আমাদেরকে আওয়ামী লীগ খুলতে হবে। আপনাদের অতটুকুতে বিবেচনা থাকা উচিত ছিল যে আওয়ামী লীগের বিষয়টা বিচারে রাখছি আমরা। আমরা বলি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছি, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করি নাই, খালি বলেছি তৎপরতা সাময়িক বন্ধ থাকবে। কতদিন বন্ধ? যতদিন বিচারটা চলতেছে। আর এই বিচারের মধ্যে অলরেডি দলেরও বিচার, শুধু দলের নেতাদের না, দলেরও বিচার করার জন্য একটা আবেদনও পেশ করা হয়েছে অলরেডি। তা আমরা এগুলো কোনো ধরনের ছাড়া, বিচার ছাড়া আমরা ওদেরকে রাস্তা ছেড়ে দেবো? না ছাড়তে যা করতেছে দেখেন, মানে পাশের দেশে বলছে কিছু হলে বাংলাদেশে গন্ডগোল দিয়ে শুরু করে বর্ডার দিয়ে চলে যাচ্ছে। গায়ে লাগে না আপনাদের এগুলো? এগুলো মানবাধিকার না? এই যে একদিকে বলতেছেন সেনাদেরকে যেন আমরা গুম-খুমের দায় দায়িত্ব প্রাপ্তর জন্য যারা দায়ী তাদেরকে যেন আদালতে দিই, আর তারাদেরকে যে পাচার করে দিচ্ছে, কোথায় যাচ্ছে তারা? ইন্ডিয়া যাচ্ছে। ওটা আপনার গায়ে লাগে না? ইন্ডিয়া গিয়ে কোথায় যাচ্ছে? ওই আওয়ামী লীগ ডেরাগুলোর ভিতরে গিয়ে আশ্রয় নিচ্ছে। ওটা আপনাদের গায়ে লাগে না? আপনারা ওই আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করাইতে চান? তাদেরকে দিতেই হবে আমাদের নির্বাচন করতে? হ্যাঁ, এই দুই তাল মার্কা কথা। এই জায়গাটায় আপনারা প্রভাবিত হয়েছেন রয়ের দ্বারা। আগে র কি একটু বুঝেন? রয়ের থামানোর বিরুদ্ধে আপনাদের কিছু তৎপরতা থাকলে এগুলো করে দেখান। এর আগে এগুলা মুরব্বিগিরি করতে আসবেন না। আপনারা সবচেয়ে আনপপুলার হবেন বাংলাদেশের কমন মানুষের কাছে। নিজেরা নিজেদের কাছে জবাবদি করতে পারবেন না। আপনারা কার পক্ষে কথা বলছেন এগুলা? আমরা কি কম বুঝি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে কি যাবে না? আপনি তাকে বিচার করতে না দিয়ে যারা বাংলাদেশের 4 ইলেকশন করতে দেয় নাই, দিনের ভোট রাখতে দিচ্ছে, গায়ে লাগে না আপনাদের এগুলা? তাদেরকে দল করতে দিব মানে? এটা ক্রিমিনাল, চোর, তাদেরকে আমরা দল করতে দিব বিনা বিচারে, তাও আবার। এটা মামাবাড়ি আবদারত্ব এরকম করা যায় না। আমরা সীমা ছাড়িয়ে গেছেন আপনারা। আপনারা ভাবতেছেন যে আপনাদের একটা ইন্টারন্যাশনাল নামের সংগঠন আছে, বলে যা খুশি তাই একটা বিবৃতি দিতে পারে, খুব সাম্য দেখাইতেছে, অধিকারের সাম্য। হ্যাঁ, আওয়ামী লীগের অধিকার, হ্যাঁ, 15 বছর ধরে যারা কোন মানুষের কোন অধিকার, কোনো কিছু অধিকার বলে যে কোনো শব্দ আছে তা মানে না। তখনও তো আপনারা কোথাও ছিলেন না, তখনও আপনারা দেখাইতে কিছু হলে বলতেছেন এটা জঙ্গি ধরা পড়ছে। আর সে আমাদেরকে দাড়ি টুপি লোক দেখলে তারা কতর করে বালাইতেছে। থানায় কোনো লোক ধরে নিয়ে গেলে আগে পায়ে গুঁড়ি করে দিতেছে, হঠাৎ হঠাৎ চাকরি উড়ে যায়। যে কোনো শিবিরের ছেলে, জামাত ইসলাম ছেলে, এই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো শিবিরকে, মানে জামাত ইসলামকে নিষিদ্ধের বিরুদ্ধে তো আপনারা আসেন না, স্টেটমেন্ট দেন নেই। আপনাদের নিজেদের ফেরত দিকে নিজেদের ফেরত তাকানো উচিত। এই যে বায়াস, এটা কি নিয়ে আপনি জাস্টিফাই করবেন? আওয়ামী লীগ জামাত ইসলাম নিষিদ্ধ করছে, একটা ভুয়া অভিযোগে কিছুই প্রমাণ করতে পারে না। এতদিন পরে সে প্রমাণ করতে করবে সে, আর এটা তো তার পারপাস না। এটা হলে এই সুযোগে তার সমস্ত বিরোধীদেরকে কতল করা, চাপের মধ্যে রাখা, আর আপনারা সেটাকে সমর্থন করে গেছেন। আর এখন আওয়ামী লীগের বেলায় নিষিদ্ধ সাময়িক, তাও আবার তাকে তৎপরতা নিষিদ্ধ, দল নিষিদ্ধ করা হয় নাই। এরপরেও আপনারা এখন উল্টো আসছেন আওয়ামী লীগকে আপনার ইলেকশন করতে দিতে হবে মামলার আবদারে গিয়ে। আপনাদের নিজেদের এই বিষয়গুলো রিভিউ করে দেখা উচিত। মানুষকে মানবাধিকার পালনের জন্য উৎসাহিত করার আগে নিজেরা নিজেদেরকে উৎসাহিত করেন যে আপনারাও বায়াস কিনা, ওদিকে আপনার দেখা উচিত। সোজা কথাটা, বাংলাদেশে আজকে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বিক্ষুব্ধ বাংলাদেশের সাধারণ মানুষ। তাদের অভিজ্ঞতা এত খারাপ। 10 নম্বর প্রসঙ্গটা বলছেন আপনি। আচ্ছা, এই যে এটা খুব সিরিয়াস একটা প্রসঙ্গ, সিভিল সোসাইটি, এনজিও স্বাধীনতা। এনজিও স্বাধীনতা মানে হোয়াট ডু ইউ মিন এনজিও স্বাধীনতা? আপনি বাংলাদেশে টাকা দিয়ে ঢুকায় যা ইচ্ছা তাই করবেন, আপনাকে এনজিও করার স্বাধীনতা আমাকে দিতে হবে? হ্যাঁ, মানে রাষ্ট্র বুঝেন? আবার রাষ্ট্রকে আপনি ইনফ্লুয়েন্স করতেছেন, যা খুশি করতেছেন।
পুতিন কেন আপনার সমস্ত এনজিও ঢোকা বন্ধ করে দিয়েছে? আপনার সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন 15টা রাষ্ট্র যখন আলাদা হয়েছে, সেসব দেশে আপনাদের পছন্দের সরকার কিভাবে কোন পদ্ধতিতে বসেছেন আপনারা? হ্যাঁ, অরেঞ্জ রেভলিউশন বুঝি না আমরা? এই জর্জ সরোসের টাকা নিয়ে আপনারা এগুলা করছেন, আমরা দেখি নাই? এগুলো মানবাধিকার? আমি পরিষ্কার করে বলেছিলাম, যার একটা দেশের সাথে সম্পর্কের বেস্ট উপায় হচ্ছে তার সাথে ব্যবসা ভিত্তিতে সম্পর্ক করে। সময় লাগবে, কিন্তু বেস্ট এটা। যারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে বেরিয়ে আসছে, তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক করেন। ব্যবসায়িক সম্পর্ক হলে আস্তে আস্তে তারা পশ্চিমমুখী হতে পারে, আপনাদের মুখী হতে পারে, আপনাদের আইডিয়া পছন্দ করতে পারে, বাট এটা গুড রিলেশন হবে। এটাই ছিল সঠিক পদ্ধতি। আপনাদের তো সহ্য হলো না, আপনারা কি করলেন? ওখানে জর্জ সরোসের টাকা ঢুকাই দিয়ে অরেঞ্জ রেভলিউশন নামে ক্ষমতা দখল করে নিলেন এই এনজিও দিয়ে। আর এই এনজিও থেকে আমরা ঢুকে দেবো। বাংলাদেশে এখন কি করতেছেন আপনারা? কারণ কি এন্ডোমেন্টের নামে যে টাকা আসতেছে ইন্ডিয়া হয়ে, এটা কাদের টাকা? এটা আমেরিকান টাকা না? তারপরে এটা নিয়ে এসে আপনি রয়ের হাতে তুলে দিচ্ছেন, রয়ের এই টাকাটা বাংলাদেশে ঢুকতেছে, আপনারা কি পেয়েছেন? এবং রয়ের টাকায় যতগুলা এনজিও কারবার চলতেছে, এগুলোর ব্যাপারে কি বলবেন আপনি? খবর নিচ্ছেন কখনো এরা কারা কি করতেছে? বলেন আইআরআই সম্পর্কে বলেন কিছু। আইএনআই এরা কি করতেছে? আপনাদের আত্মসমালোচনা নেই? আপনারা নিজের তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে খবর নেবেন না? প্রত্যেকবার হাসিনা ইলেকশনের আগে তারা একটা রায় দিছে, সো কল একটা সার্ভে করে, যে ইলেকশনে এবার হাসিনা খুব পপুলার, হাসিনাই জিতবে। আচ্ছা বলেন, এগুলো মানবাধিকার? হ্যাঁ, এগুলো রয়ের নামে টাকাটা ঢুকতেছে। আমি কেন, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ, সে কেন রয়ের টাকা বাংলাদেশে ঢুকতে দিবে? আপনি ওখানে এন্ডোমেন্টকে ধরতে পারেন না, নিন্দা করতে পারেন না? আর এগুলো আবর্জনা আমরা আমাদের কান্দে ফেলা রাখছে, আর আমাদেরকে বলছেন মানবাধিকার পালন করতে। এনজিওদের স্বাধীনতা, হোয়াট ইজ এনজিও স্বাধীনতা? কেন এনজিও স্বাধীনতা দিব? বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কাউকে কোন তৎপরতা চালাতে দিব না। রাষ্ট্রের স্বার্থ জিনিসটা ভুলে যান না। মানবাধিকার মারাইতে মারাইতে যেন রাষ্ট্রের অস্তিত্ব নাকচ করে ফেলাইতেছেন আপনারা, কোনো খবর নাই। রাষ্ট্র আগে না মানবাধিকার আগে? এত বুঝেন না মানবাধিকার? আপনাদের দেশে আপনি দিবেন? আমার দেশ থেকে গিয়ে আমি এটা ইসলাম প্রচার সংগঠন বানাবো, দিবেন? কি করছেন আমরা দেখি না ইয়ে আমলে, বুশের আমলে? মুসলমান হলে তাকে ধরে নিয়ে গেছে, 3 সপ্তাহ আটকে রাখছেন। এটা অবৈধ কাজ করেছেন আপনারা। প্রত্যেকটা মুসলমান হলে তার চেক করতেছে, তার মাথার ভিতরে আল কায়দার প্রভাব পড়ছে। কেন? হোয়াট ইজ দিস? কোন মানুষের মধ্যে চিন্তার প্রভাব পড়লে পরে এটা 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 ঠেকানো আপনাদের কাজ। ওই মানুষটা কিছু করুক আর না করুক, ও মাথায় চিন্তা গেছে কেন, এটি অপরাধ। কিছু করলেন না সেটা অপরাধ হবে, এটা তো অপরাধের সংজ্ঞাতেও পড়ে না। আপনারা সেটা করেন নাই। পুরা বয়স আপনারা বুশের এই কাণ্ড কারখানার পক্ষে ছিলেন না। এখন আপনারা আমাদেরকে এনজিও হচ্ছে স্বাধীনতা, এই শব্দ লিখলেন কি করে আপনারা? এনজিও স্বাধীনতা মানে আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করে আমি এনজিও স্বাধীনতা দিব? এর সঙ্গে আছে দেখেন যে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, সুলতানা কামা, এটা তো একটা ডাহা রয়্যাল এজেন্ট একটা। তার স্বামী হিন্দু ছিল, এই জন্য হিন্দু প্রোটেকশনে সে একটা বিরাট নায়িকা হয়ে গেছে। আর সে এখন মানবাধিকার দোকান খুলে বসে, ওই রয়ের টাকা, ওই এন্ডোমেন্টের টাকা তার কাছেও আসে। এগুলো দেখেন না আপনারা, জানেন না? এগুলো আমরা চলতে দিব? বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনিতে আমরা অস্থির হয়ে আছি, এগুলো ঠেকানো আপনাদের দায়িত্ব না? উল্টা আমাদেরকে বলবেন যে ওদের মানবাধিকার নষ্ট হচ্ছে, এটা ওদের মানবাধিকার। বাবা, কি বলবো আর আপনাদেরকে? আর আপনাদের হেজিমনি মানে ইন্ডিয়ান হেজিমনিটাকে সমর্থন করা মানে তো আপনারাও হেজিমনি করতে যাচ্ছেন আমাদের উপরে। এই অভিযোগগুলো একটু ভালো করে চিন্তা করে দেখেন রাতে শুইয়া, আপনারা আপনার দেশে দিবেন কিনা এই ধরনের তৎপরতা করতে আমাদেরকে। বিরক্তিকর এসব আচরণ। রোহিঙ্গাদের ইস্যু আসেন, রোহিঙ্গা পালার টাকা দিবেন না আপনারা কেউ একজন, আর রোহিঙ্গাদের অধিকার রক্ষা করতে হবে আমাদেরকে। কেন? দয়া করে দেখেন, কেউ তো দেয় নাই তাদেরকে আশ্রয়। 17 সালে আশ্রয় দিচ্ছিলাম আমরা, দোষ করে পালাইছি? এখন আপনারা কেউ এই রিফিউজির দায়িত্ব নেবেন না। রিফিউজি আইন মানে চলতে হবে আমাদেরকে। কেন? আমরা তো ছেড়ে দেবো এই রোহিঙ্গাদেরকে, যে যেখানে যেতে পারে যাক, দায়িত্ব আপনাদের। ওই এর দোকানের কাছে যান, এর দোকান দেখেন কেন আপনাদের গালে থাপ্পড় দিচ্ছিল। সিরিয়ান রিফিউজি প্রত্যেকটা মাথা গুনে নিচে আশ্রয় দিচ্ছে, আর বলছে মাথা গুনে এখন টাকা দিবেন আপনারা। এবার বুঝছেন রোহিঙ্গা
আধিক্যতা দেখাইতে আসতেছেন আপনি। রোহিঙ্গাদের সুরক্ষা করতে হবে। কেন রোহিঙ্গা সুরক্ষার দায়িত্ব বাংলাদেশে একার? আশ্রয় দিয়েছি, এটা কি যথেষ্ট না? আপনারা কি করছেন না? আপনাদের দেশগুলো কি করেছে সেগুলো নিয়ে কোনো কথা বলেন না, তাদেরকে কোনো সমালোচনা করেন না। এই যে এখন রোহিঙ্গা পালাতে এই বছরের কোনো টাকাই নেই, ইউএস এইটা টোটাল অর্থ বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে উল্টা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে আমরা রোহিঙ্গা পালবো, আর আপনারা আইসেন রোহিঙ্গা অধিকার সামলাইতে। ঘরে বসে এই ক্যালেন্ডারকে মুখস্থ জিনিস লেখায় ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনার ভাবছেন এগুলো বাংলাদেশে আমরা বসে বসে দেখবো, আপনাদের সালাম করবো, আপনার বিরাট ক্ষমতা হয়। এনিওয়ে, বুঝতেই পারতেছেন দিন সেরকম নাই। আপনারা চাইলেই যেভাবে চাইবেন এটা সেভাবে চলবে দুনিয়া। ওয়েস্টের হেজিমনিতে দুনিয়া চলবে, চলবে না। আপনাদের একটু ফিরে তাকানো উচিত যে এই ওয়েস্টের হেজিমনির যেটা চলছে এইটা কতটা মানবাধিকার সম্পন্ন। আমাদের উপরে দায় থুপে দিয়েন না, চাপে দিয়েন না। থ্যাংক ইউ।